অবশেষে কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধে রাজি রাশিয়া ইউক্রেন। রিয়াদে ওয়াশিংটনের মধ্যস্থতায় সংলাপ, বাধা কাটছে বাণিজ্যিক জাহাজ চলাচলে, সামরিক যানে হামলার হুঁশিয়ারি। ইয়েমেনের সামরিক অভিযানের বার্তা আদান প্রদান অ্যাপে সাংবাদিক যুক্ত হয় তোলপাড় যুক্তরাষ্ট্র, দায় স্বীকার মাইক ওয়ালসের। সিনেটে জেরার মুখে শীর্ষ ৩ কর্মকর্তা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। শুরুতেই মহান স্বাধীনতা দিবসের খবর। মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন ও ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। এখন জাতীয় স্মৃতিসৌধের যে সময়, সেই সময়ে বলতে হয় যে ধীরে ধীরে মানুষ যেমন বাড়তে শুরু করেছে, তেমনি আমরা দেখেছি যে অনেক মানুষের আনাগোনা, অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে শহীদ মিনারে ১৯৭১ সালের যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখনও দেখতে পাচ্ছি পিছনে স্লোগান চলছে এবং বিভিন্ন রঙে নিজেদেরকে রাঙিয়ে এই সংগঠনগুলো থেকে কিন্তু সদস্যরা এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। রাজনীতিবিদরা কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, কথা বলেছেন বিশিষ্ট ব্যক্তিরা গণমাধ্যমের সঙ্গে। এই সকাল থেকে পুরো সময় ধরে আমরা সরাসরি জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধ থেকে আমরা সম্প্রচার করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্মৃতিসৌধের সর্বশেষ অবস্থা সম্পর্কে। আমি শাতিলা শারমিন এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। এই যে আমরা দেখলাম যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সংগঠনগুলোর সদস্যরা এসেছেন, তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার কিছু চুম্বক অংশ যদি আমাদেরকে একটু জানান। যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, আমরা কিন্তু এখানে যেটি দেখছিলাম বিভিন্ন বাম রাজনৈতিক সংগঠনের নেতারা যেমন আসছিলেন, ঠিক একইভাবে বিএনপি নেতারাও কিন্তু যে শ্রদ্ধা জানিয়ে গেছেন জাতীয় স্মৃতিসৌধে। কিছুক্ষণ আগে যে এনসিপি নেতারা তারা শ্রদ্ধা জানিয়েছেন। এরকম বিভিন্ন জাতীয় নাগরিক পার্টি, তো এরকম বিভিন্ন যেই রাজনৈতিক দল, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, তাদের পক্ষ থেকেই কিন্তু যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আর এখানে যারা আসছেন তাদের কথায় একটি বিষয় কিন্তু থাকছে যে আমাদের জাতীয় জীবনে অনেক কিছুই আসবে, অনেক অর্জন আসবে, অনেক প্রাপ্তি থাকবে, কিন্তু সব কিছুর উপরে স্থান পাবে ৭১। কারণ এই ৭১-এর রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং আমরা আমাদের যে নাগরিকত্বের যে বিষয়টা, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব, সেটাও কিন্তু আমরা যে ফয়সালা হয়েছিল ১৯৭১ সালে। এবং তবে যেই স্বপ্ন নিয়ে বা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই স্বাধীন ভূখণ্ড এসেছে, অর্থাৎ লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, তো সেই জায়গাতেই সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে সেটা নিয়ে কিন্তু যে অনেকের মধ্যে একটি প্রশ্ন থেকেছে। হ্যাঁ, একই চলছে এবং যে কথাটি বলছেন যে অনেক স্বপ্ন ছিল এই স্বাধীনতার পেছনে বা এই স্বাধীন ভূখণ্ডের পেছনে, কিন্তু সেইগুলোর জায়গাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেইগুলো অধরেই অনেক কিছু থেকে যাচ্ছে। বিশেষ করে যদি বলতে যাই, যেহেতু বাঙালি জাতি এই লড়াই সংগ্রামটি করেছিল মূলত যে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে ধাপে ধাপে বা দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু যে স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু সাম্প্রদায়িকতা এবং যেটা বলতে হয় সেটা সবচেয়ে আগে যে অর্থনৈতিক মুক্তি, সেই জায়গায় বাংলাদেশ অনেক দূর পথ পাড়ি দিয়েছে। তার মধ্যে উত্থান পতন ঘটতে দেখেছি আমরা দেখেছি যে এই তরুণ প্রজন্ম নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের চেষ্টা করছে, সেটির একটি প্রচেষ্টা রয়েছে। তো তাদের যারা প্রতিনিধি তারাও কিন্তু এসেছিলেন এখানে, সর্বস্তরের মানুষ এসেছিলেন এখানে এবং সবাই একটা কথা বলছেন, সেটি হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত কিংবা রুগ্ন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা আর চান না। যেই সবাই বলছেন কিন্তু যে সুখী, সমৃদ্ধশালী এবং যে অর্থনৈতিকভাবে যেমন একই সঙ্গে শক্তিশালী হবে বাংলাদেশ, ঠিক একইভাবে যেন তার সুফল সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেন পার, অর্থাৎ যে সাম্যের যে বিষয়টি থাকে সেটি যেন নিশ্চিত করা হয়, বৈষম্য মুক্তি যেন সেটি যেন নিশ্চিত হয়, সেই বিষয়টার উপরে কিন্তু যে সবার কথাবার্তায় কিন্তু উঠে এসেছে। অর্থাৎ সমাজের মধ্যে একটা শ্রেণী কেবলমাত্র উঠে যাবে, আবার আর বড় একটি গোষ্ঠী পিছিয়ে পড়ে থাকবে, সেটি কিন্তু
যদি চলতে থাকে তাহলে যে স্বাধীনতার যে স্বপ্ন বা স্বাধীনতার যে যে চেতনা, আকাঙ্ক্ষা সেটি কিন্তু ভুলণ্ঠিতই থাকবে। ভুলণ্ঠিত তো থাকছে। সেই জায়গাতেই প্রয়োজন যে একটি যে সাম্যতা নিশ্চিত করা, মানবিক মর্যাদার যে বিষয়টি সেটি যেন নিশ্চিত হয়, সেই বিষয়টার উপরে কিন্তু যে সবাই গুরুত্ব দিচ্ছেন এবং একই সঙ্গে সম্প্রীতির যে জায়গাটা, সবাই সবার জায়গা থেকে তার যে অধিকার আছে সেই অধিকারটি নিশ্চিত হবে। সংবিধানে সবাইকে যার যার অধিকার কিন্তু দেওয়া হয়েছে, তো সেই নাগরিক অধিকারগুলো যেন নিশ্চিত হয়, সেই তার উপরেই কিন্তু যে সবাই কথা বলছেন এবং নাগরিকরা কিন্তু সেটি প্রত্যাশা করেন। আরেকটা জিনিস দেখুন, আমরা পিছনে দেখতে পাচ্ছি একটু ভিড়টা কমে এসেছে, তাই না রবিন? কিছুটা আসলে দেখেছে, রাজনৈতিক হ্যাঁ, দলগুলো যখন এক এক করে আসছিলেন তখন আমরা অনেক ভিড় দেখা যায়, কারণ দেখা যাচ্ছিল যে সব রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব কর্মী কিংবা সমর্থক গোষ্ঠী নিয়ে একটি শোডাউন দেওয়ার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছিল। তো সেই কারণে তখন ছিল, এখন কিন্তু অনেকে বলি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু শুধুমাত্র এই জাতীয় স্মৃতিসৌধ না, আমরা দেখাতে চাচ্ছি দর্শকদের বাংলাদেশের বিভিন্ন জায়গা, অর্থাৎ বড় বড় যে শহরগুলো রয়েছে, মহানগরীগুলো রয়েছে, সেই নগরীগুলোতে কিন্তু যথাযথ মর্যাদায় এই স্বাধীনতা দিবসটি পালন করা হচ্ছে। এবং এই স্বাধীনতা দিবসের যে আড়ম্বরপূর্ণ আয়োজন যেটি সারা দেশে হচ্ছে, সেই বিষয়টিও কিন্তু বর্ণাঢ্য রঙিন এই যে আয়োজন, সেই আয়োজন কিন্তু দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যে এই আয়োজনের একটি বড় বিষয় থাকে শিশু কিশোরদের অংশগ্রহণ, এই আয়োজনের একটি বড় বিষয় থাকে স্কুল কলেজ থেকে এসে অবনত চিত্তে স্মরণ করা সেই ৭১-এর শহীদদের, নতুন প্রজন্ম যে আসছে তার কাছে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে সেই জায়গাতে কিন্তু একদিকে আমরা যেমন দেখতে পাই যে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের যেমন একটু অংশগ্রহণ, ঠিক একইভাবে শিক্ষার্থীদের, বিশেষ করে আপনি একটু আগে যে কথাটি বলছিলেন যে শিশু কিশোরদের অংশগ্রহণ, সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতন, অর্থাৎ যে স্বতঃস্ফূর্ততা সেটি কিন্তু বেশ উল্লেখ করার মতন। আমরা কিন্তু একদিকে যেমন এই রাজধানীর একেবারে প্রান্তিক রাজধানীতে যেমন মানুষের সড়ক উপস্থিতি আমরা দেখেছি, ঠিক একইভাবে কিন্তু যে প্রান্তিক যেই জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু যে যথেষ্ট পরিমাণ যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি মানুষের আমরা লক্ষ্য করছি। এবং যে রঙিন অনুষ্ঠানগুলো আসলে হচ্ছে সেটিও কিন্তু দেখার মতো, কারণ বর্ণিল কুচকাওয়াজ হয়, তারপরে হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের যে ডিসপ্লে, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এটি একটি বড় আকর্ষণ ছিল স্বাধীনতা দিবসের, যে মুক্তিযুদ্ধকে আবার নতুন করে একটা নাটিকার মাধ্যমে, একটা কিছুর মাধ্যমে উপস্থাপন করা, এটি আসলে যে ধারণ করার জায়গা থেকে সেই বিষয়টি আসলে যে হয়ে থাকে। এবং অনেক সময় কিন্তু যে বিভিন্ন জায়গাতে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেইগুলোরও কিন্তু যে অনেক জায়গাতে হয়ে থাকে, ক্রীড়া প্রতিযোগিতা থাকে, সাংস্কৃতিক আয়োজন, সেটা কিন্তু সাথীরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাঝখানে যদিও একটু ভিড়টা কমে যাচ্ছে, এখন কিন্তু আমরা বিভিন্ন যেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, পেশাজীবী কিছু সংগঠনেরও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা ব্যানার নিয়ে আসছেন এবং মানুষ কিন্তু আসতে শুরু করছেন। তবে একটি বিষয় কিন্তু, যেহেতু এখানে দুইটি বিষয় কাজ করছে, একটি আমি বলবো রমজান, আরেকটি বড় বিষয় হচ্ছে ঈদের ছুটি, কারণ ঈদের একটি দীর্ঘ ছুটি, সেই ছুটির কারণে কিন্তু যেহেতু ঢাকার উপকণ্ঠের সাভার, সেখানে একটি বড় প্রভাব পড়েছে। এবং অনেক মানুষ কিন্তু যে যেহেতু আমরা জানি যে গতকাল বিকেল থেকে কিন্তু কেউ কেউ ঘরমুখী যাত্রা দেখেছিলাম এবং আজকেও কিন্তু যে অনেকে বাড়ি যাওয়ার জন্য, সবার সাথে ঈদ করার জন্য অনেকের মধ্যে কিন্তু যে প্রস্তুতি রয়েছে, যদিও সে ঢলটি হয়তো আগামীকাল বা পরদিন হয়তো যে পুরোপুরি নামবে, কিন্তু এরই মধ্যে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু সেটি শুরু হয়ে গিয়েছিল এবং আজকেও কিন্তু যে অনেকের মধ্যে আমাদের সহকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে মানুষের মধ্যে আসলে যে ঘরমুখী যে যাত্রাটি, সেটি কিন্তু আজও কিন্তু থাকছে। তো সেটার একটা প্রভাব এখানেও পড়ছে। দর্শক, একটি জিনিস আবারও স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে সকালবেলা প্রথম রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার শেষে এখন কিন্তু আপামর জনসাধারণের জন্য এই জাতীয় স্মৃতিসৌধ চলমান রয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য।
এবং আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ এখানে তাদের প্রাণের যে নিবেদন সেই নিবেদনটি জানাচ্ছেন। পরবর্তী ঘন্টায় হয়তো আরও দেখাতে পারবো কারা আসছেন, কারা আসলে এখানে অংশ নিচ্ছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে দিন, সেই দিনটিকে বাঙালি কিভাবে উদযাপন করছেন। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধ থেকে। নানা জল্পনা কল্পনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। হামলা বন্ধে রাজি হলেও সাগরে রুশ নৌবাহিনীর জাহাজের কোনো রকম চলাচল চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। স্পষ্ট এ বার্তা দিয়েছেন জেলেনস্কি প্রশাসন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পুতিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে গেলেও মুখোমুখি বসেননি মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওয়াশিংটন। দুপক্ষের সঙ্গে আলোচনার পর অবশেষে ঐতিহাসিক এক সিদ্ধান্তে সম্মত হয়েছে পুতিন ও জেলেনস্কির প্রতিনিধিরা। এবার কৃষ্ণ সাগরে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলে একমত হয়েছে দুপক্ষ। পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। কিন্তু কবে বা কখন তা শুরু হবে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হোয়াইট হাউস আরও জানায়, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষি পণ্য ও সার রফতানিতে সহায়তা করা হবে, নৌবিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজ করা হবে। তবে ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হলেও বলেছে, সেখানে রুশ বাহিনীর জাহাজের কোনো রকম চলাফেরা চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। এর আগে 2022 সালে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল রাশিয়া। সে সময় ইউরোপের প্রতিনিধি হিসেবে তুরস্কের পক্ষ থেকে রাশিয়াকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে যদি মস্কো কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেয় তাহলে তাদের উপর জারি করা অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপ। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি না রাখায় 2023 সালে এই যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় ক্রেমলিন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রাগারের ভিডিও প্রকাশ ইরানের। ক্ষমতার লড়াইয়ে শত্রুদের ছাড়িয়ে যাওয়ার দাবি। পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তেহরান, বলছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। অবরুদ্ধ গাজা উপত্যকায় বেড়েই চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় মঙ্গলবার চালানো হামলায় 7 শিশুসহ নিহত হয়েছেন 37 জন। গাজায় গত এক সপ্তাহের অভিযানে 270 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। চলমান অস্থিরতার মাঝে গাজার হাজারো বাসিন্দাকে জাবালিয়া, বেত লাহিয়া, বেত হানুন ও সেজায়া এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামলা চালানো হয় সিরিয়ার দক্ষিণাঞ্চলেও। এতে নিহত হয়েছেন অন্তত 6 জন। সিরীয় সেনাদের হামলার পাল্টা জবাবে এ অভিযান চালানো হয় বলে দাবি তেল আবিবের। যদিও হামলার সময় নেতানিয়াহু বাহিনীর অবস্থান কোথায় ছিল সে বিষয়ে কিছুই জানানো হয়নি। লেবানন সীমান্তের পশ্চিমাঞ্চলের গ্রামেও গুলি ও আগুন দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে এল জাবালে একটি বিস্ফোরণ ঘটায় তারা। ইয়েমেনে হাউথিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে সাংবাদিকের কাছে ফাঁস হওয়ায় জেরার মুখে পড়েছেন মার্কিন 3 শীর্ষ কর্মকর্তা। সিনেটের রুদ্ধদ্বার শুনানিতে ডেমোক্র্যাটদের তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হন তুলসী গ্যাবার্ড, জন র্যাটক্লিফ ও ক্যাশ প্যাটেল। বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালে সামরিক পরিকল্পনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে তোলপাড় মার্কিন রাজনীতি। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে শুরু হয় শুনানি। জেরার মুখে পড়েন 3 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাটক্লিফ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল। এ সময় সিগন্যাল গ্রুপের ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা। তুলসী গ্যাবার্ড ও জন র্যাটক্লিফ উভয়ে ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেন। পাশাপাশি সিগন্যাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার অনুমোদন রয়েছে বলেও জোর দিয়ে বলেন CIA এর পরিচালক। কিন্তু যখন স্পর্শকাতর সামরিক অভিযান সংক্রান্ত তথ্য ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আসন্ন হামলার বিষয় ছিল কিনা প্রশ্ন করা হয়, তখন বিষয়টিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের উপর ছেড়ে দেন তুলসী ও র্যাটক্লিফ। এ সময় পিট হেগসেথের সিদ্ধান্তের উপর নির্ভর করবেন বলে জানান তারা।
তথ্য ফাঁসের দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। এ বিষয়ে ইলন মাস্ককে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি। যদিও উত্তপ্ত এ বিষয়টিকে হালকাভাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না, তবে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্ভবত এটি আর ব্যবহার করবেন না বলেও জানান ট্রাম্প। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডার আসন্ন নির্বাচনে চীন ও ভারতের হস্তক্ষেপের আশঙ্কা, সম্ভাব্য হুমকির তালিকায় রাশিয়া পাকিস্তানের নাম, নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সতর্কতা জারি। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রাগারের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির সেনা কর্মকর্তাদের দাবি, সামরিক সক্ষমতার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব হলে ক্ষমতার লড়াইয়ে শত্রুদের চেয়ে কয়েক গুণ এগিয়ে থাকবে ইরান। সামরিক সক্ষমতার জানান দিতে এবার ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করল ইরান। মঙ্গলবার প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় মাটির নিচে বিশাল এলাকা জুড়ে সাজানো আছে অত্যাধুনিক সব অস্ত্র, সামরিক যান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নিজেদের সামরিক সক্ষমতার উন্নতি এবং সফলতার বিষয়ে ইরানের সামরিক কর্মকর্তারা বলেন, ক্ষমতার লড়াইয়ে এখন শত্রুদের চেয়ে অনেক বেশি এগিয়ে তারা। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো তথ্য পায়নি দেশটি। বৃহস্পতিবার প্রকাশিত একটি নথির ভিত্তিতে প্রতিষ্ঠানটির প্রধান তুলসি গ্যাবার্ড এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি প্রতিবেদন বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে ইউরেনিয়াম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে তেহরান। মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ চাপনীতি প্রত্যাহার না করছেন ততদিন আলোচনায় বসতে রাজি নয় তার দেশ। তবে মার্কিন নীতিতে পরিবর্তন আসলে তারা আলোচনায় বসতে পারেন এবং সে বিষয়ে পর্যালোচনা চলছে, যা যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। মঙ্গলবার বিরোধী নেতা একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে সপ্তম দিনের মতো জনতার ঢল নামে রাজধানী আঙ্কারার রাস্তায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপের পাশাপাশি ধরপাকড় চালায় তারা। নাজুক এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের পাশাপাশি নিজেদের সীমা অতিক্রম না করতে বিক্ষোভকারীদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আন্দোলন যতই তীব্র হচ্ছে ততই নড়েচড়ে বসছে দেশটির সরকার। এরই মধ্যে নিজেদের সীমা অতিক্রম না করতে বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এমনকি সংবেদনশীল এই সময় ধৈর্য ধারণ, উস্কানির ফাঁদে পা না দেয়া, ক্রোধের কাছে আত্মসমর্পণ না করা এবং যুব সমাজকে সস্তা রাজনীতির প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। যারা রাস্তায় সন্ত্রাস ছড়ায় এবং এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের কোনো গন্তব্য নেই। তারা যে পথ ধরে চলে তা একেবারেই উদ্দেশ্যহীন। সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগে গত বুধবার গ্রেফতার করা হয় রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে। তার গ্রেফতারে এক দশকেরও বেশি সময় পর তুরস্কে সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। কানাডার আসন্ন নির্বাচনে চীন ও ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হস্তক্ষেপের চেষ্টা করতে পারে। রাশিয়া ও পাকিস্তানকেও সম্ভাব্য হুমকির তালিকায় রাখা হয়েছে। নির্বাচনের আগে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে কানাডার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। কানাডার সাধারণ নির্বাচন সামনে রেখে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা করছে কানাডার গোয়েন্দা সংস্থা CSIS। সংস্থাটির উপপরিচালক ভ্যানেসা লয়েড বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলার চেষ্টা করবে চীন। ভারতেরও একই রকম সক্ষমতা রয়েছে। রাশিয়া ও পাকিস্তানকেও সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। CSIS বলছে, বিদেশি হস্তক্ষেপ সরাসরি নির্বাচনের ফলাফল প্রভাবিত করে কিনা তা নির্ধারণ করা কঠিন। তবে এসব কার্যক্রম গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। এ অভিযোগ নতুন নয়। এর আগেও কানাডা দাবি করেছিল 2019 ও 21 সালে নির্বাচনে চীন ও ভারত হস্তক্ষেপ করেছিল।
তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে দেশ দুটি। মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, বেইজিং কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং কানাডার নির্বাচনেও তাদের কোনো আগ্রহ নেই। কানাডার সঙ্গে চীনের সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। সম্প্রতি 4 কানাডিয়ান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের কারণে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। গত বছর শিখদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 6 ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছিল কানাডা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে কানাডা এরই মধ্যে চীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের প্রতিশোধমূলক ব্যবস্থা আইনসিদ্ধ ও যৌক্তিক নয়। কানাডাকে ভুল নীতি সংশোধনের আহ্বান জানিয়েছে বেইজিং। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘদিন পর ডলারের বিপরীতে বেড়েছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার মান। এতে সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা। ঈদ সামনে রেখে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপ নির্ভর সেবা চালু করেছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কোম্পানি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় বিশ্বের 13তম দেশ দক্ষিণ আফ্রিকা। সবশেষ গত ফেব্রুয়ারি মাসেই দেশটি থেকে রেমিটেন্স এসেছে 3 কোটির বেশি মার্কিন ডলার। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক মন্দার কারণে কিছুটা খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন প্রবাসীরা। তবে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে পরিস্থিতি। গেল বছরের জুনে সরকার পরিবর্তন ও নবগঠিত জোট সরকারের শক্ত হস্তক্ষেপে গতি বেড়েছে দেশটির অর্থনীতিতে। ডলারের বিপরীতে দক্ষিণ আফ্রিকার লোকাল মুদ্রা র্যান্ডের দাম বাড়ায় সচল হয়েছে অর্থনীতির চাকা। রেমিটেন্সের পালেও লেগেছে হাওয়া। র্যান্ডের মান ভালো হওয়ায় পর্যাপ্ত টাকা পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলাম ঈদটার সামনে কিছু টাকা দিব ফ্যামিলিদের জন্য, সবাই কেনাকাটা করবে, ঈদটার সামনে সবাই আনন্দ করবে, বাচ্চা কাচ্চা যাতে ভালো থাকে, বাপ মা ভালো থাকে, ঈদের উপলক্ষে আছে টাকা বাড়ানোর জন্য। ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের রিয়া মানি ট্রান্সফার খুব ভালো সার্ভিস আমরা দিচ্ছি। প্রচুর রেমিটেন্স আমরা বাংলাদেশে সেন্ড করতেছি আমার রিয়া মানির মাধ্যমে। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে এবার রোজা আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপ নির্ভর সেবা সহজ করছেন তারা। পবিত্র রমজান মাসে ঈদকে সামনে রেখে আমরা বাড়তি এক্সচেঞ্জ রেটের সুবিধা দিচ্ছি। বিশেষ করে যারা মোবাইল অ্যাপ ইউজ করছেন তারা 3 পয়সা বেশি পাচ্ছেন, সাথে অন্যান্য সুবিধা তো পাচ্ছেনই। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার মুদ্রার বিপরীতে বেশি টাকা পাওয়ায় ঈদকে সামনে রেখে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে এই হার আরও বাড়বে বলে মনে করছেন তারা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধে রাজি রাশিয়া ইউক্রেন। রিয়াদে ওয়াশিংটনের মধ্যস্থতায় সংলাপ। বাধা কাটছে বাণিজ্যিক জাহাজ চলাচলে। সামরিক যানে হামলার হুঁশিয়ারি। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।